বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছিলেন। তবে চীনের ব্যবহারে অখুশি হয়ে 3 দিনেই দেশে ফিরে আসেন তিনি। Bangladeshi Prime Minister Sheikh Hasina has cut short her trip to China this week. তবে ঘটনা কি শুধু এতটুকুই, নাকি চীন বাংলাদেশের বর্তমান সরকারকে পরিবর্তন করতে চাইছে এবং চাইলে এতে চীনের কি লাভ? এর সাথে বাংলাদেশে বর্তমানে চলা কোটা নিয়ে আন্দোলন কি কোনোভাবে জড়িত? সম্পূর্ণ ব্যাপারটিকে বিস্তারিত না জানলে বুঝবেন না, এবং ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের সিকিউরিটির জন্য কি ভালো সেটাও বুঝবো। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে হাসিনার মেয়ের অসুস্থতার কারণেই তিনি আগে দেশে ফিরে আসেন, তবে ভারত সহ বিশ্বের বাকি গণমাধ্যমে চলছে অন্য কথা। বাংলাদেশের সংবাদ মাধ্যম ঘাটলে দেখা যায় চীনের এই সফর থেকে যেসব আশা করা হয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল $5 বিলিয়ন সফট লোন। কেউ কেউ তো অতি আশাবাদী হয়ে $20 বিলিয়ন প্যাকেজ আসবে বলেও অনুমান করেছিলেন। তবে দিন শেষে চীন দিতে রাজি হয়েছে মাত্র $1 বিলিয়ন, ডলার না, ইউয়ান। $1 বিলিয়ন অর্থাৎ প্রায় $138 মিলিয়ন। ভাবুন, $500 কোটি জায়গায় মাত্র $14 কোটি, অর্থাৎ ভারতীয় টাকায় মাত্র 1600 কোটি টাকা। অতীতে বাংলাদেশ অন্যান্য দেশগুলির চীনা ঋণের ফাঁদে পড়ে গভীর আর্থিক সংকটে পড়ার এবং শেষে নিজেদের দেশের ভূমিকেই চীনকে দিয়ে দেওয়ার ঘটনা পর্যবেক্ষণ করে চীনের থেকে বড় মাপের ঋণ নেওয়া এড়িয়েছে, এবং তাই এর আগে চীনের থেকে এত বড় অঙ্কের সফট লোন চায়নি। তবে এখন কেন? আপনারা তো জানেনই যে আমাদের আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানের দেউলিয়া অবস্থা, এবং এখানে সেখানে লোন নিয়ে পুরনো ঋণের সুদ পরিশোধ করছে। তবে বাংলাদেশও যে সাম্প্রতিক আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমরা অনেকেই হয়তো জানি না। পাকিস্তানের মতো বাংলাদেশও আইএমএফের প্যাকেজের মধ্যে আছে। সাম্প্রতিক আইএমএফের $4.7 বিলিয়ন লোনের তৃতীয় ধাপ, যার পরিমাণ $1.4 বিলিয়ন, সেটিকে আইএমএফ অনুমোদন করে দিয়েছে, এবং এর জন্য বাংলাদেশকে আইএমএফের অনেক কঠিন শর্ত পূরণ করতে হয়েছে। কারণ আইএমএফ কোনো দেশকে ঋণ দিলে সেই দেশকে অনেক ধরনের সংস্কার করতে বলে, যাতে ঋণের টাকা অযৌক্তিক কোনো কাজে ব্যবহৃত না হয়। এই কারণে বাংলাদেশকেও তাদের আয় বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ নিতে হয়েছে, যেমন জ্বালানির দাম বৃদ্ধি, এনার্জির দাম এখনও পর্যন্ত 3 বার বৃদ্ধি করা হয়েছে, এবং বছরের শেষ হতে হতে 4 বার আরও দাম বাড়তে পারে। এছাড়া বাংলাদেশের এক্সটার্নাল ডেপ্ট অর্থাৎ বহিরাগত বকেয়া ফাইন্যান্সিয়াল ইয়ার 2011 থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 অবধি 3 গুণ বেড়েছে, এবং বর্তমানে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে তা দিয়ে 3 মাসেরও কম আমদানি করা সম্ভব। উইকিপিডিয়ার তথ্য অনুসারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার 31 মে 2024 অনুসারে মাত্র $26.815 মিলিয়ন, যেখানে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার 12 জুলাই 2024 অনুসারে আছে প্রায় $6,57,000 মিলিয়ন আমেরিকান ডলার, অর্থাৎ প্রায় $657 বিলিয়ন। কোনো দেশের প্রধানমন্ত্রী অন্য কোনো দেশের রাষ্ট্রীয় সফরে গেলে সাধারণত সব কিছু আগে থেকেই সেট করা থাকে। তবে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বেইজিংয়ের তরফ থেকে তেমন কোনো আদর আপ্যায়ন করতে দেখা যায়নি। প্রথমত 8 জুলাই বেইজিংয়ের দ্য বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের পর কোনো উচ্চ পর্যায়ের চীনা কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানাতে আসেননি। এছাড়াও কোনো দেশের প্রধানমন্ত্রী অন্য কোনো দেশের রাষ্ট্রীয় সফরে গেলে ধরেই নেওয়া হয় যে সেই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থেকে ফরেন মিনিস্টার অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উচ্চপদস্থ মন্ত্রীরা বৈঠক করবেন। তবে এক্ষেত্রে জানা যাচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো সাক্ষাৎকারই করেননি। এমনকি পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অন্য কোনো মন্ত্রী হাসিনার সফরকালে তার সাথে সাক্ষাৎ করেননি। বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের বিষয়ে যেই সামিটগুলি হয়েছিল অর্থাৎ সম্মেলনগুলি হয়েছে, সেখানেও কোনো উচ্চপদস্থ চীনা কর্মকর্তার পরিবর্তে কোনো নিম্ন স্তরের সরকারি আমলা সেখানে সভাপতিত্ব করেন। এছাড়াও চীনা প্রধানমন্ত্রী শি জিনপিংও নামমাত্র বৈঠক করে দায় সারেন। শোনা যাচ্ছে মাত্র 30 মিনিটের একটি বৈঠক হয়েছিল দুজনের মধ্যে। এছাড়াও চীনা গণমাধ্যমেও হাসিনার সফরকে তেমনভাবে কভারেজ দেওয়া হয়নি। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 21টি সমঝোতা ও 7টি ঘোষণার পাশাপাশি সর্বশেষে দুই দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতিও দেওয়া হয়। তবে এগুলো সব কিছুই প্রত্যাশার তুলনায় খুবই নগণ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ও চীনের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হয়। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে বাংলাদেশ চীনের একতরফা বাণিজ্যিক রপ্তানিতে আধিপত্য কমাতে চাইছে। 2022 সালের রিপোর্ট অনুসারে চীন বাংলাদেশে
15.2 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যেখানে বাংলাদেশ চীনকে শুধুমাত্র 857 মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর ফলে বাংলাদেশের প্রায় 10 বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি হয়েছে। বাংলাদেশ এই মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে এই বাণিজ্যিক ঘাটতি কমাতে চাইছে। তবে চীন যে নিজের সুবিধা ছাড়া কিছুই করে না তা কারো অজানা নয়। তাই এই চুক্তির ফলে এই বাণিজ্যিক ঘাটতি উল্টো আরও বেড়ে যাওয়ার আশঙ্কাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর সম্পূর্ণ না করে একদিন আগেই চলে আসার মাধ্যমে চীনকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তুলনামূলকভাবে কম শক্তিশালী এবং ছোট দেশ হলেও বাংলাদেশকে নিচু করার চেষ্টা করা হলে তারা সেটির কূটনৈতিক মাধ্যমে বিরোধিতা করবে। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ রাষ্ট্রীয় সফর শেষ করে আসতেন, তাহলে আমরা কেউই জানতে পারতাম না যে চীন তুলনামূলক ছোট দেশগুলির সঙ্গে কেমন ব্যবহার করে, এবং এই ছোট দেশগুলিও ভবিষ্যতে চীনের থেকে কোনো ঋণ না পাওয়ার ভয়ে সব মুখ বুজে সহ্য করে নেয়। এছাড়া চীন বাংলাদেশকে অন্যান্য ছোট অর্থনীতির দেশ যেমন পাকিস্তান বা আফ্রিকার ছোট ছোট দেশের সঙ্গে গুলিয়ে ভুল করেছে, কারণ অন্যান্য ছোট দেশগুলির সঙ্গে অন্য কোনো বড় দেশের তেমন কোনো গভীর সম্পর্ক না থাকলেও বাংলাদেশের সঙ্গে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের বন্ধুত্বপূর্ণ এবং গভীর সম্পর্ক রয়েছে। এর ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানেন যে অন্যান্য বড় দেশগুলো চাইলে ছোট দেশগুলিকেও সাধারণ প্রোটোকল অনুসারে যথেষ্ট সম্মান দিতেই পারে। যেখানে চীন সফরের কয়েকদিন আগেই হাসিনা পরপর 2 বার ভারত সফর করেছেন এবং ভারতের তরফ থেকে যথেষ্ট সমাদর পেয়েছেন, সেখানে হাসিনা বেইজিংয়ের এমন গা ছাড়া মনোভাব সহ্য না করে একদিন আগেই চীন সফর থেকে ফিরে এসে বেইজিংকে যোগ্য জবাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমও চীন সফরের আগে বারবার ভারত এবং পশ্চিমের দেশগুলির থেকে আসা চীনের ঋণের ফাঁদে ফেসে যাওয়ার আশঙ্কাকে তুলে ধরেছে। বাংলাদেশ জানে যে চীনের ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কার কী অবস্থা হয়েছিল। চীন হলো শ্রীলঙ্কার বৃহত্তম দ্বিপাক্ষিক ঋণদাতা। অনুমান অনুসারে শ্রীলঙ্কার মোট 42 বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের 20% বেশি চীনের থেকেই নেওয়া। আর এগুলো লোন এমন না যে খুব কম সুদের। সাধারণত কোনো দেশ যখন কোনো লোন নেয় তখন সেটি খুব কম সুদে দেওয়া হয়, তবে চীন যেই লোনগুলো দেয় সেখানে সুদের হার তো বেশি থাকেই, তার সাথে সাথে লোনের শর্তাবলীও ঠিকমতো বলা থাকে না, যাতে কোনো দেশকে এই লোনের ফাঁদে ফাঁসিয়ে দেওয়া যায়। ভাবুন একবার যে শ্রীলঙ্কা তাদের যেই হাম্বানটোটা বন্দর নির্মাণের জন্য চীন থেকে একটি বড় অঙ্কের ঋণ নিয়েছিল এই আশায় যে সেই বন্দর হলে সেখান থেকে অনেক টাকা আয় হবে দেশের, কিন্তু ঋণ পরিশোধ না করতে পেরে শেষমেশ শ্রীলঙ্কাকে 1.12 বিলিয়ন ডলারের পরিবর্তে 99 বছরের জন্য সেই বন্দরকেই চীনকে লিজে দিয়ে দিতে হয়। এবং কোভিডের পরে শ্রীলঙ্কায় আবার আর্থিক সংকটও নেমে আসে। পরে শ্রীলঙ্কাকে 4 বিলিয়ন ডলারের সফট লোন দেয় ভারত। তবে ভারতের দেওয়া লোনের সুদের হার খুব কম থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে তো সুদ থাকে না বললেই চলে। ভারতকে এইসব বাধ্য হয়ে করতে হয় চীনের অধিপত্য রুখতে। একই অবস্থা আরেক প্রতিবেশী দেশ মালদ্বীপেরও। মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ভারত বিরোধী ক্যাম্পেইন করে ক্ষমতায় আসার পরও ভারত সরকার মালদ্বীপকে 50 মিলিয়ন ডলারের সরকারি সিকিউরিটি দিয়েছে। সরকারি সিকিউরিটি কেন বলা হচ্ছে এটাকে, লোন কেন বলা হচ্ছে না? তার কারণ হলো এখানে ভারত সরকার কোনো সুদই নেবে না মালদ্বীপের সরকারের থেকে, অর্থাৎ 0% সুদে এই টাকাটা দেওয়া হয়েছে। তবে ভারতেরও এখন সময় এসেছে এই বিষয়ে ভাবার, কারণ এভাবে যদি আমাদের প্রতিবেশী দেশেরা চীনের থেকে বেশি বেশি টাকার লোন নেওয়ার পর ভাবে যে ভারতের থেকে তো সাহায্য চলেই আসবে দিনের শেষে চীনের লোন পরিশোধ করার জন্য, তাহলে ভারতের জন্যও সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কিছুদিন আগেই যেমন বাংলাদেশের বিরোধী দলও মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর ভারত বিরোধী সফল ক্যাম্পেইনে ক্ষমতার আসার ঘটনাকে দেখে বাংলাদেশেও ভারত বিরোধী ক্যাম্পেইন তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে, এছাড়া বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বিষয়ে দ্রুততার সঙ্গে এবং সরাসরি হস্তক্ষেপ করার কারণে এই ক্যাম্পেইনটি সফল হতে পারেনি। তবুও এই সরকারও বাংলাদেশের সামরিক বাজেটকে অনেক বাড়িয়েছে। 2024-25 অর্থবর্ষের জন্য বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট হলো প্রায় 3.6 বিলিয়ন আমেরিকান ডলার, যা ভারতীয় টাকায় প্রায় 300.8 বিলিয়ন টাকার ওপর, যা 2023-24 সংশোধিত প্রতিরক্ষা বাজেটের তুলনায় 11% বৃদ্ধি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের ক্ষেত্রে যেমন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান আছে, চীন আছে, যারা সবসময় সীমায় গণ্ডগোল করতে তৎপর থাকে, তাই ভারতের ক্ষেত্রে প্রতিরক্ষা বাজেটে বেশি টাকা খরচ করতেই হয়। তবে সেসব সমস্যা বাংলাদেশের নেই। তাহলে এত টাকা শুধুমাত্র প্রতিরক্ষা বাজেটে ব্যয় করা কতটা যুক্তিযুক্ত? এছাড়া আরেকটি আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে বর্তমানে যেই কোটা সিস্টেমের বিরোধিতা করে বাংলাদেশে ব্যাপক আন্দোলন চলছে, এই আন্দোলনের মধ্যে কি
চীন নিজের সুবিধা দেখছে? আপনারা তো জানেনই যে আগে বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এবং 1971-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হয়ে যায়, যেই স্বাধীনতার যুদ্ধে ভারতের বিশাল ভূমিকা ছিল। এরপর বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকজনের জন্য দেশের সরকারি চাকরির 30% রিজার্ভ করে দেয়। বর্তমানে এই সংরক্ষণ তুলে নেওয়ার জন্যই বাংলাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলনকে পেছন থেকে সাপোর্ট করছে বাংলাদেশের বিরোধী দল। এই সময়ে চীন থেকে লোন আসলে সেটা বাংলাদেশের সরকার উন্নতিমূলক কাজে লাগিয়ে কোনোভাবে এই আন্দোলনকে ডাইভার্ট করতে পারলেও পারত, কিন্তু চীন ভালো মতোই জানে যে বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনোই নষ্ট করবে না। এছাড়া বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমও বারবার বলছে বাংলাদেশ বর্তমানে চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করতে পারছে না, বেশি ভারতের দিকে ঝুঁকে পড়ছে বাংলাদেশ। তাই কি চীনের সরকার বর্তমান বাংলাদেশের সরকারকে চাপে ফেলতেই এত কম অঙ্কের লোন দিতে রাজি হয়েছে এবং শেখ হাসিনাকে ছোট করে দেখাতে চেয়েছে? কারণ যেখানে বাংলাদেশের বিরোধী দল কিছুদিন আগেই বৃহৎ আকারে ভারতের পণ্য বর্জন তথা ভারত বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় ফেরার আশা দেখছিল, সেখানে চীন সেই দলকে বাংলাদেশের ক্ষমতায় বসাতে চাইলে অবাক হওয়ার কিছু নেই। তাহলে কি চীন বাংলাদেশের বর্তমান সরকারকে সরিয়ে দিতে চাইছে? তাই কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তাহলে কি বাংলাদেশের ছাত্রদের ভবিষ্যতের মধ্যে নিজের ভবিষ্যৎ দেখছে চীন? যদিও ভারত কখনো ভারতের প্রতিবেশী দেশের আন্তরিক বিষয়ে হস্তক্ষেপ করে না, তবু যদি এক্ষেত্রে চীনের কোনো অ্যাঙ্গেল থেকে থাকে তাহলে ভারত সরকারের উচিত আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে দেখা যে হাসিনাকে লোন না দিয়ে চাপে ফেলার পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনায় কোনোভাবে জড়িত নয় তো চীন। যদি হয় তাহলে এর কিছু প্রমাণ জোগাড় করে বাংলাদেশের সরকারকে হস্তান্তরিত করা উচিত। কারণ বাংলাদেশে যদি ভারত বিরোধী হাওয়া দিয়ে কোনো সরকার আসে তাহলে সেটা আমাদের জন্য একটি বৃহত্তর কূটনৈতিক হার হবে। কিছুদিন আগেই আমাদের প্রতিবেশী দেশ মালদ্বীপে ভারত বিরোধী সরকার ক্ষমতায় আসীন হয়েছে। এরপর যদি এখন আমাদের আরেকটি অন্যতম মিত্র দেশ বাংলাদেশেও ভারত বিরোধী হাওয়া দিয়ে সরকার তৈরি হয় তাহলে সেটি ভারতের সিকিউরিটির দিক থেকে অনেক চিন্তাজনক হয়ে দাঁড়াবে। বড় বড় দেশগুলি নিজের সুবিধার্থে কূটনীতি এবং অর্থ বলে ছোট ছোট দেশের সরকারকে পরিবর্তন করে দেওয়ার ঘটনা নতুন কিছু নয় এবং চীনের যা ট্র্যাক রেকর্ড সেখানে এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।